Hello, a warm welcome to all my esteemed guests. Only at Just News Talking Straight with Sandeep. First of all, I would like to thank the CEO of Just News and Just Studio, Shuchandra Vania, for initiating this great idea. I would like to thank Shomita, Pratik Chandrodoy. They are the back team. They are working very hard for making this program a big hit. I am only the face of the program, nothing else. We have respected guest at my show, Mr. Sujoy Bishwas, Dr. Professor Sujoy Bishwas is there. He is the director and CEO of Techno India University and Techno India Group. A warm welcome to you, sir, in my show. Thank you, Shandip. Thank you so much. We have Mr. Niloy Sengupta. Everybody knows him very well. He is a renowned fashion designer, prime designer of West Bengal Khadi and Village Industry Board, and choreographer. A warm welcome to you, Niloy. Thank you, Shandip. And we have Rajada. Everybody calls him Rajada. So I also, everybody has forgotten your actual name. Shubhrojit Mitro, renowned film director, is with us at my show. A warm welcome, sir. Thank you for having me. Thank you. আমরা আজকে এখানে প্রত্যেকে আলোচনা করব কোভিড-19 এর এফেক্টস নিয়ে। এন্ড কোভিড-19 এ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি প্রথমেই যাব আমাদের প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের কাছে। ওয়ার্ক ফ্রম হোম এটা খুব একটা মানে তথাকথিতভাবে একটা খুব প্রচলিত কথা এখন ওয়ার্ক ফ্রম হোম। তো তোমার ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক ফ্রম হোমের মেরিট ডিমেরিট কি? হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়ার্ক ফ্রম হোম ইন এডুকেশন ইন্ডাস্ট্রি ইউ ফিল? প্লিজ আনসার ডক্টর সুজয় বিশ্বাস। অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম তো আইটি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই চলছিল। ওয়ার্ক ফ্রম হোম এডুকেশনও অনেক দিন ধরে চলছে। আমরা যদি দেখি যে আইআইটিস গুলো এগুলো ভিডিওস করেছিল, যেগুলো আমরা এনপিটিএল এর অনেক ভিডিওস আছে যেখান থেকে এক্সপেরিমেন্টস, লেকচার সব শোনা যায়। ইনফ্যাক্ট আমার মেয়ে যাদবপুর ইলেকট্রনিক্সে থার্ড ইয়ারে পড়ে, ও যাদবপুরে পড়া সত্ত্বেও এনপিটিএল এর এই আইটি লেকচার্স গুলো নেয়। সো দ্যাট ওয়াজ অলরেডি দেয়ার, বাট দ্যাট ওয়াজ আ সাপোর্টিং পার্ট। কিন্তু যখন দেখা গেল যে an indefinite period একটা লকডাউন চলবে, পড়াশোনা হবে না, so we switched over, Techno India Group এবং Techno India University as a whole switched over to online mode। এবং আমরা তো স্ট্রাকচার পরে করেছি, কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু নিজেরাই জুম ক্লাসরুম ইউজ করে, ওয়েবএক্স ইউজ করে, স্কাইপ ইউজ করে পড়াতে আগে শুরু করে। ইনফ্যাক্ট ভিডিও লেকচার্স দিয়ে সেগুলো যারা প্র্যাকটিক্যাল করছে, আই উইল ইন্টারাপ্ট ইউ মিস্টার সুজয় বিশ্বাস, যারা প্র্যাকটিক্যাল করবে, যারা প্র্যাকটিক্যাল ক্লাসে যাবে, তো তারা তো ব্যাপারটা অতটা ভাবে যদি ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম যদি ক্লাস যদি ওয়ার্ক ফ্রম মানে আমাদের ক্লাস ফ্রম হোম হয়, তাহলে তো সেটা ঠিক তাদের জন্য কতটা ঠিকঠাক জায়গায় যাবে? কারণ যারা প্র্যাকটিক্যাল ক্লাস করছে তাদেরকে তো ওখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালটা শেখাটা দরকার। অ্যাকচুয়ালি ওয়েট ল্যাব মানে ধরো যে ওয়েট ল্যাব, যে ইনস্ট্রুমেন্টস দিয়ে যেটা করতে হয়, সেগুলো তো সম্ভব নয় ইন দ্য সেন্স তার, কিন্তু তার কিছু এখন সিমুলেশন সফটওয়্যার এসেছে যে এই কোয়ান্টিটি এই অ্যামাউন্টে মেশালে কি হবে, সেই সিমুলেশন সফটওয়্যার কাজ করে। সুতরাং সিমুলেশন সফটওয়্যারে কিছু ল্যাব চলে। কিন্তু একটা তো আছে যে হ্যান্ডস অন ফিলিং তো সত্যি ফিজিক্যাল না করলে হবে না। কিন্তু আমি যদি কম্পিউটার সায়েন্স বলি, ইলেকট্রনিক্স বলি, ইলেকট্রিক্যাল বলি, মেকানিক্যাল বলি, অনেক কিছুই হয়তো কিন্তু এই এমনি মেশিনেও করা সম্ভব, আর সিমুলেশন সফটওয়্যার দিয়েও করা সম্ভব। এবং ইউটিউবে অনেক ভিডিওস আছে যেগুলো এটা বুঝিয়ে দেয়। কিন্তু হ্যান্ডস অন ফিলিং সেইটা তো ফিজিক্যাল, এটা তো ফিজিক্যাল নিডটা আছে, ওটা তো কখনোই থাকবে। বাট we think that after the lockdown period is over, we can make it up যে theoretical training এবং আমাদের ল্যাবস দিয়ে এই যে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি বলেছো, লকডাউন পিরিয়ডটা ওভার হলে, তো লকডাউন পিরিয়ড ওভার হওয়ার পরেও তো আমরা জানি না যে কি অবস্থায় আমরা যাব বা কিরকম মানে করোনার হাত থেকে আমরা কিভাবে বাঁচবো বা হোয়াট এভার। তো তখন কি তোমাদের ইনস্টিটিউট কোনো রকম প্রিকশনস নিচ্ছে যে কোনোভাবে এটা করা দরকার বা কিছু পার্সেন্টেজ অফ? এটা আমাদের ইনস্টিটিউটের প্রিকশন নেওয়া না, এটা তো সারা বিশ্বের একটা প্রবলেম এবং ইট হ্যাজ টু বি সলভড ফ্রম ইন্টারন্যাশনাল, ফ্রম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং, এই যে মাস্ক পরা কিংবা গ্লাভস পরা, এটা হয়তো ম্যান্ডেটরি হয়ে যাবে কিছুদিন ধরে। টিল দ্য টাইম আমরা খুব চিন্তায় থাকবো যতক্ষণ হয় ভ্যাকসিন, নাহলে মেডিসিন আসছে। এবং আমরা সবাই দেখেছি যে এটা কিন্তু সমস্ত জায়গায় প্রচন্ড রকমের রিসার্চ চলছে, রিসার্চের ওপর প্রচুর R&D তে প্রচুর ফান্ডিং করা হয়েছে,
এবং আশা করা যাচ্ছে বাই অগস্ট, এবং অনেক জায়গায় অক্সফোর্ডে যেরকম অনেক এগিয়েছে, আমেরিকা রেমডেসিভির বলে একটা ওষুধ অনেকটা কাজ করেছে, যেটা ইবোলা ভাইরাসের এগেনস্টে কাজ করেছিল, সেটাকে পাওয়া গেছে। আমাদের দেশের অনেক মেডিসিন কাজ করেছে, অনেক রকম রিসার্চ হচ্ছে। পুনেতে একটা ভালো বেরিয়েছে, পিজিআই চন্ডীগড়ে ভালো রেসপন্স বেরিয়েছে। মেডিসিন কিংবা ভ্যাকসিন চলে এলে এই যে ভয়টা, তোমাদের তো একটা হিউজ বড় সুজয় দা আই উইল ইন্টারাপ্ট এন্ড আস্ক ইউ আ কোয়েশ্চেন, কি তোমাদের তো একটা খুব বড় অর্গানাইজেশন আছে টেকনো গ্রুপ, দ্যাটস আ ভেরি বিগ অর্গানাইজেশন, তো সেখানেও কি রিসেশনের একটা ধাক্কা আসছে? বিকজ ওয়ার্ল্ড রিসেশন হচ্ছে, তো হোয়াট ডু ইউ ফিল? অ্যাকচুয়ালি রিসেশন তো আসবে। আজকে যারা চাকরি পেয়েছে, ক্যাম্পাস প্লেসমেন্ট যারা পেয়েছে, তারা তো তোমার ধরো, না, আই এম টকিং অ্যাবাউট মিস্টার সুজয় বিশ্বাস, আই এম টকিং অ্যাবাউট অনলি এডুকেশন সেক্টর, মানে আমি এডুকেশন সেক্টরের কথা বলছি। এডুকেশন থেকে পাস করে তো ইন্ডাস্ট্রিতেই যাবে। এবার হচ্ছে আমি তোমাদের অর্গানাইজেশনের কথা বলছি। Just let me complete. You listen to my full answer and then you'll understand. Yeah. এডুকেশনের আমাকে পুরো সার্কেলটা বুঝতে হবে, কোথায় এডুকেশন কোথায় ঝাড়টা খাবে। অন ফেস তো ঝাড় খাবে না, তার কারণ আমাদের তো অলরেডি 4th ইয়ার অব্দি স্টুডেন্ট রয়েছে, তারা তো মাইনে দিতে বাধ্য, তারা তো মাইনে দেবে, নাহলে তো তারা রেজাল্ট পাবে না। সুতরাং অ্যাজ সাচ ফ্রন্ট এন্ডে আমাদের কোনো বিরাট রিসেশন নেই। এবার পরের বছরও অ্যাডমিশন হবে, তার কারণ লোকে পড়াশুনো না করে কোথায় যাবে। আরেকটাও বলছি, যেহেতু এরকম একটা ডিজিজ হলো, ম্যান টু ম্যান ট্রান্সমিশন হতে পারে, যে একটা বিরাট সংখ্যক লোক পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যায়, তারা কিন্তু যাবে না, এবার কিন্তু তারা পশ্চিমবঙ্গেই থাকবে। সুতরাং তাদের এখান থেকে কিন্তু তারা কিন্তু যেখানে যে কিটে চলে যায়, পুনেতে চলে যায়, নাগপুরে চলে যায়, তারা কিন্তু সব পশ্চিমবঙ্গে অ্যাডমিশন পাবে, এবং সেখানে টেকনোর মতো অর্গানাইজেশন কিংবা এডুকেশন যাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, তার কাছে কিন্তু লোকে থাকবে। ওকে, সেটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, কিন্তু একটা ঝাড় আসবে কোথায়? This is a positive side you have first mentioned. This is a positive. এবার নেগেটিভ সাইডটা কোথায়? এই যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে গেছে, তাদের হয়তো অনেকদিন বেঞ্চে বসিয়ে রাখবে কিংবা জয়নিং ডেট দেরি করে দেবে। এবার যারা ফাইনাল ইয়ারে উঠবে, এবার যারা থার্ড ইয়ার সেকেন্ড সেম হয়ে গেল, ফাইনাল ইয়ারে উঠবে, তাদের যখন চাকরির সময় আসবে, মেবি উইথ এই যে H1B ভিসা ফ্রিজিং, ইউরোপের এরকম অবস্থা, আমেরিকার এরকম অবস্থা, সারা বিশ্বের এরকম অবস্থা, তাতে সার্ভিস সেক্টর হোল মার খাবে, এবং তখন স্টুডেন্টসদের চাকরি পেতে অসুবিধা হবে। যেই স্টুডেন্ট চাকরি পেতে অসুবিধা হবে, তখন এই যে ইঞ্জিনিয়ারিং পড়ার যে ক্রেজ কিংবা BCA, MCA কিংবা BBA পড়ার যে ক্রেজটা, সেটা মেবি কমতে পারে, এবং তাতে উইল গেট আ হিট ব্যাক এট আ লেটার পয়েন্ট অফ টাইম। বাহ, you have mentioned a very important point here. One of my friend has asked ki education sector e ki working capital er upore effect hobe. He has raised a question ki working capital to prottekta organization er thake, to working capital education sector e kotota affected hobe? ওয়ার্কিং ক্যাপিটাল কোনো এক্সপেক্ট হবে না। আমাদের তো স্টুডেন্টসরা মাইনে দিয়েছে, জানুয়ারি মাসেই সেমিস্টারে মাইনে দিয়ে দেয়, তো 6 মান্থস মাইনে তো পে করা আছে। তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল খুব হবে না, কিন্তু যারা দেয়নি তাদের থেকে আমাদের জোগাড় করতে হবে, এবং এই এডুকেশনটাকে সবাই একটুখানি রেসপেক্ট দিয়ে দেখে। এবং আমার মনে হয় না কেউ বলবে যে 2 মাস ক্লাস হয়নি বলে 2 মাস মাইনে দেবো না, কারণ আমরা তো অনলাইন পড়াশোনা চালিয়ে গেছি। যেটুকুনি ওয়েট ল্যাবের কথা বললাম, সেটুকু যখন খুলবে আমরা সেটা রাখবোই, অলরেডি সব সময় রাখবো। আচ্ছা, আমাকে একজন খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, যারা ধরুন মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেও তো বহু লোক আসে, যারা অর্থনৈতিকভাবে সাবলীল নয়, তারাও তো পড়তে আসে, টেকনো হোক বা আলাদা যেগুলো অর্গানাইজেশন আছে, তাদের যদি 1-2 মাস ফিস দিতে বা লেট হয়, সেমিস্টার ভিত্তিকে যদি বলো যে ফিস দিতে লেট হয়, তখন কি তাদের জন্য কোনো কিছু কনসিডারেশন হচ্ছে টেকনো থেকে? না, 1-2 মাস এমনি মানে কোনো এর জন্য না, তোমার করোনা ভাইরাসের জন্য না, 1, 2, 3, 4 এরকম অনেক দেরি হয়। and we always accommodate. এটা কোনো করোনার জন্য না। অনেকে হ্যাবিচুয়াল লেট পেয়ার থাকে, অনেকে ইচ্ছে করে দেয়, অনেকে হয়তো চ্যালেঞ্জের জন্য দেয়। এন্ড এই এডুকেশনে না আমরা অত মানে ওরকম করে মানে জেনারেলি উই ট্রাই টু অ্যাকোমোডেট এভরিবডি। এন্ড সুজয়দার ব্যাপারে আমি বলবো, সুজয়দা কিন্তু একজন খুব ভালো পারফর্মার। ওনার বাড়িতে আমি গেছি, উনি ভালো গান, উনি ভালো কবিতা লেখেন, এন্ড হি ইজ আ মাসি পারসন। মানে ওনাকে ওনার স্টুডেন্টসরা ভীষণ লাইক করে, ভীষণ পছন্দ করে। আমি ওনার পেজেও গেছিলাম, আমি দেখেছিলাম সেটা, মানে সেই ভালোবাসাটা সবার মধ্যে আছে। মানে একটা টিচার স্টুডেন্টের যে বন্ডিং, তা সুজয় বিশ্বাস খুব ভালোভাবে
সেটাকে হাইলাইট করে গেছে। আমি এবার একটু যাব আমাদের রিনাউন্ড ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রর কাছে। সন্দীপ, can I leave now? না না, নট লিভ। তোমাকে 30 মিনিট থাকতে তুমি বলেছো, ইউ উইল বি দেয়ার ফর 30 মিনিটস। ইউ হ্যাভ সেড only 10 minutes had gone. You can't leave the show like this. তোমাকে আমি আরো কোশ্চেন জিজ্ঞাসা করবো, একটু দাও। এরকম করছো কেন? মানছি তুমি একটু ব্যস্ত মানুষ, আমরা সবাই টাইম বের করেছি। তুমি আমার সাথে আছো, আমিও তোমার সাথে গেছিলাম। চলো আমি এবার শুভ্রজিৎ মিত্র কাছে যাব। সেটা হচ্ছে যে কি অবস্থা মনে হচ্ছে সুজয় বিশ্বাসের ইন্ডাস্ট্রি, মানে এডুকেশন ইন্ডাস্ট্রি তো প্রায়োরিটি ইন্ডাস্ট্রিদের মধ্যে পড়ছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে? সত্যি কি আমাদেরকে কোন জায়গায় আমরা এসে দাঁড়াচ্ছি? আমি হাসছি হয়তো ভেবে, কিন্তু সত্যি কি জায়গায় আমরা যাব আমরা সত্যি জানি না। তুমি এখন কি অবস্থায় আছো, কি ফিল করছো যে পরবর্তীকালে কি জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি যাবে? ওটিটি কি ফিউচার হবে ফার্স্ট কোয়েশ্চেন, নাকি ফিল্মের লোক আসবে, সিনেমা হলে লোক আসবে? বহু লোক জিজ্ঞাসা করেছে যে ওটিটি কি তার মানে ফিউচার হয়ে যাচ্ছে, সিনেমা হলে আর লোক যাবে না, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে শুটিং কবে স্টার্ট হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এন্ড থার্ড কোয়েশ্চেন, না তোমাকে আমি পরপর বলছি, কারণ আছে একটা কারণে। থার্ড কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে নাকি এটা ডিরেক্টরস গিল্ড থেকে একটা লেটার গেছিল, যদিও সেটা আমাকে আমার বন্ধু এবং আলাদা ডিরেক্টররা বলেছে যে সেটা মিথ্যে, যে প্রিকশন মেনে নাকি শুটিং করতে। আমার কাছে এসেছে কালকে। এবারে আমি মানছি কলেজে বা স্কুলে আমি একটা করে কর, প্রিকশন মেনে কোনটা প্রথম প্রশ্ন আগে? হ্যাঁ, প্রথম প্রশ্নটা তুমি উত্তর দাও আগে, ফার্স্ট কোয়েশ্চেন। ভুলে গেছি, এখন বল প্রথমটা বল। তোমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে তোমার ইন্ডাস্ট্রিতে কি ওটিটি ফিউচার হয়ে যাচ্ছে নাকি হলে লোক যাবে? না এটা দেখ না, হল তো আমার এখন যা মনে হচ্ছে যে লকডাউন উঠে গেল অ্যানাদার 2-3 মান্থস, কিন্তু এখন শপিং মল বা স্ক্রিনিং থিয়েটার্স এখন খুলবে না। মানে ইন অল প্রবাবিলিটি আমার মনে হচ্ছে অ্যারাউন্ড পুজো হয়তো তখন সিনেমা হলগুলো খোলা শুরু হবে। এটা হচ্ছে ফার্স্ট। আর ওটিটি তো অনেকদিন ধরেই একটা কাজ চলছে, বাট তুই এখন যেটা দেখবি সন্দীপ, যে এখন কিন্তু ম্যাক্সিমাম যেগুলো ধর ফেসবুক বা অন্য যেসব সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, টুইটার, ইনস্টা, সেখানে যেগুলো কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু রেভিনিউ জেনারেট করার মতো কাজ হচ্ছে না। সবাই বাড়িতে থেকে কি করবে, ক্রিয়েটিভ লোকজন নিজেদের মধ্যেই একটা জিনিসটা করছে। মানে এটা কিন্তু কোনো কমার্শিয়াল নেই। আর বাড়িতে যদি করেও না, বাড়িতে কদিন করবে? একবার করতে পারে, বারবার তো করতে পারবে না। অ্যাবসলিউটলি। আর তাছাড়া তুই মানে ইউ আর অলসো পার্ট অফ দ্য সিস্টেম, তুই ভালো করে জানিস মানে আমাদের কাজ কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হয় না। আমাদের কাজ হয়তো স্ক্রিপ্ট লেখা, প্রিপ্রোডাকশনের রেখি হবে না, মানে ওই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথাবার্তা করা, প্ল্যানিং, বাজেটিং এন্ড স্ক্রিপ্টিং, এটাই শুধুমাত্র আমাদের বাড়িতে বসে হতে পারে। এছাড়া কিন্তু মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য নো ওয়ার্ক ফ্রম হোম, ইউ আর অ্যাবসলিউটলি না, সম্ভব না রে, সম্ভব না। আর এটার সঙ্গে মানে ইটস এ কোলাবোরেটিভ জব। এরকম বাড়িতে বসে মোবাইলে শুট করে ওটা মানে ইটস এ অ্যামেচারিস্ট জিনিস। ব্যাপারটা ওটা একটা টেম্পোরারি জিনিসটা করার জন্য ঠিক আছে, সবাই ক্রিয়েটিভ লোকজন বাড়িতে বসে কি করবে, চলো আমরা সবাই মিলে একটা কোলাবোরেটিভ কোনো কাজকর্ম করি। তোমার বক্তব্য হচ্ছে যারা হলে যাওয়ার তারা হলে যাবে, কিছুদিন করোনার জন্য তারা আটকে আছে। মহামারী তো এরকম নয় প্রথম এসেছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, সেই সময় কিন্তু সিনেমা সাস্টেইন করেছিল। তো মানে অনেক বড় বড় জিনিস গেছে, তার মধ্যে সিনেমা সাস্টেইন করেছিল, বিকজ এন্টারটেইনমেন্টের কিন্তু কোনো বিকল্প নেই অবভিয়াসলি এই মুহূর্তে লিস্ট প্রায়োরিটি লোকের কাছে। কিন্তু তুই আজকেই দেখেছিস কি হয়েছে, যখন মদের দোকানে লকডাউন খুলেছে, তাহলে খুব দুর্ভাগ্যজনক। I will highlight a point here in my show কি যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সত্যি মানে এটা ভাবা যায় না, মানুষ যেখানে মরে যাচ্ছে না খেতে পেয়ে, তো সেখানে লোকেরা এরকম ভিড় করে এন্ড সোশ্যাল ডিস্টেন্সিং, লেট মি ফিনিশ, আমি তোমার কাছে যাচ্ছি, তারা সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং না মেনটেন করে তারা সেখানে পাগলের মতো ভিড় করছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্লিজ এটা করবেন না, ডোন্ট ডু ইট। কারণ আপনারা করছেন এটা কিন্তু রেজাল্ট 15 থেকে 20 দিন বাদে আপনারা পাবেন, বোম বাস্টিং একটা রেজাল্ট হবে, তখন কিন্তু আবার করোনার হারটা বাড়বে। তার জন্য কিন্তু দায়ী আপনারা থাকবেন আজকে এই লাইন দেওয়ার জন্য। প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ কন্টিনিউ শুভজিৎ মিত্র। না তুই ঠিক কথাই বলেছিস। মানে কিন্তু কি বলতো, আমাদের খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের আমরা যে দেশে থাকি তার অধিকাংশ জনসাধারণের এত বোধটা কম যে তাদের তুই হাজার বোঝালেও তারা বুঝবে না। মানে এটা আমাদের দুর্ভাগ্য। মানে হয়তো এটা অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে এটা আমাদের ফেলিয়ার, যে 70 বছর হয়ে যাবার পরও আমরা আমাদের মেজরিটি অফ জনসাধারণকে সেইভাবে সচেতন বা বোধ সম্পন্ন করে তুলতে পারি।
তো এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার। তো আচ্ছা আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে আমাদের করব। সবাইকে একসঙ্গে করতে হবে। আমি তোমাকে আরেকটা প্রশ্ন করবো যে প্রিকশন নিয়ে আমি বলছিলাম শুটিং করা, প্রিকশন নিয়ে নাকি হল খুললেও নাকি প্রিকশন নিয়ে সবাইকে রাবিশ, ওটা নিয়ে আলোচনাই করিস না। রাখতে হবে। ওটা নিয়ে আলোচনাই করিস না, ওটা রাবিশ। ওটা মানে আলোচনা আলোচনা হচ্ছে। হ্যাঁ মানে there is no point talking about something nonsense. আমাকে যতদূর বলেছে, বিকজ আমি আমার শোতে সবকিছুই বলি, টকিং স্টেট সোজা কথা বলি, তো সেখানে বলা হয়েছে যে নাকি মুখে মাস্ক লাগানো থাকবে, হাতে স্যানিটাইজার থাকবে, হিরো হিরোইন যে থাকবে শুধু তার যদি মানে ইন্টিমেট সিন থাকে তারা নাকি দূরে দূরে নিজেদের মতো করবে, সেটা নাকি পরে আটকে দেওয়া হবে। এটা কি পসিবল? তুমি তো যেহেতু এত বড় ক্যানভাসে সিনেমা বানাচ্ছ, ইজ ইট পসিবল? আই ডোন্ট থিংক ইটস পসিবল। তাও করতে চাই না, জানিস তো, মানে তুই কি মানে উজবুকদের জিনিস নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তো এটা নিয়ে মানে এটা চিন্তার বাইরে, বাদ দে, মানে ওটা নিয়ে আলোচনা করি, মানে এটাকে আলোচনা করা মানে এই জিনিসটাকে ইম্পর্টেন্ট মধ্যে বলি। এটা যেহেতু তুমি ফিল্ম প্যাটার্নিটি থেকে, তুমি হয়তো পরবর্তীকালে আমাকে কিছু লোক বলবে শুভজিৎ মিত্র যেহেতু সিনেমায় আছে ওই জন্য বলছে, টেলিভিশন ইন্ডাস্ট্রির পক্ষ তো আমার মনে হয় না এটা হবে, মানে সুটেবল হবে, কারণ টেলিভিশনও যেভাবে হয় এখন কাজ, দ্যাট ইজ নট পসিবল। যে প্রিকশন তো স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে ইনি কথা হচ্ছিল সন্ধ্যাবেলাতে, ফোনে কথা হচ্ছিল। দেখ ওই একটা থাকে না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, একজন একটা উপর থেকে ঝুলিয়ে দিলেই তো একটা সবকিছু হয় না। অবভিয়াসলি এটার সঙ্গে হাজার হাজার রুজি রোজগারের একটা লাখ লাখ লোকের রুজি রোজগারের সম্পর্ক জড়িত। এবং আমি সেই চিত্রনাট্যকারের সঙ্গে কথা ছিল, সে বলছিল যে শুভ্রজিৎ আমি এখন সব ব্যাংকিং এর জন্য চ্যানেল থেকে আমাকে স্ক্রিপ্ট লিখিয়ে যাচ্ছে, কবে টেলিকাস্ট হবে তারপরে পেমেন্ট, চ্যানেল থেকে তাদের পয়সাও দেয়, মানে তারা লিখেই যাচ্ছে। তো এটা বুঝতে পারছি, এটা অবভিয়াসলি লাখ লাখ লোকের রুজি রোজগারের প্রশ্ন, বাট মানে এটা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা তো ক্রিয়েটিভ ফিল্ড, মানে আমরা তো আর আলু পটল বেচি না বা রাইটার্স এর ক্যারানিও নয়। একদমই সেই জন্য এটা খুব একটা ভাইটাল পয়েন্ট ইউ হ্যাভ রেজড ইন মাই শো, কি এটা তো আমরা আলু পটল বেচি না, আমরা শিল্প করছি। কিন্তু আজকে সত্যি যারা শিল্পী তাদের কিন্তু সত্যি খুব বাজে অবস্থা। আমি শিল্পী বলতে আমি বলছি না যারা সুপারস্টার বা যারা হিউজ পেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা কিন্তু সিনিয়র আর্টিস্টের কথা বলবো, এটা মেজরিটি, সেটা মেজরিটি, তারা কিন্তু সত্যি টেলিভিশনের ওই রুজি রুটিটার উপরে তাদের কিন্তু ডিপেন্ড করে। আমি সেটা সত্যি, এটা কিন্তু টেলিভিশন না রে, যারা পারফর্মার, এই ধর অ্যাক্টরস যারা রয়েছে, যারা বাইরে আছে স্টেজ শোজ করছে, যারা থিয়েটার করে, মানে ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। আমাকে একজন আই উইল লাইক টু ইন্টারাপ্ট ইউ এন্ড হাইলাইট আ পয়েন্ট, আমার এখানে বলাটা খুব দরকার। আমার একদিন রিসেন্ট একটা আমার শোতে মানে আমার একজন বাদ্যযন্ত্র, তার আমি নাম নেবো না, বাদ্যযন্ত্র তিনি বাজান, তিনি আমাকে দুঃখ করে বলছে যে আমরা তো বিপিএল লেভেল নয়। আই উইল হাইলাইট আ পয়েন্ট ইন মাই শো, দে আর নট below poverty line people, they can't go to ration line, they can't go and say ki amake ration daw, and they are not earning, and they don't know ki whether in this year they will get any event or not. According to me, I feel that this year is a blank year for event. যারা ওই মানে বাইরে যেত ইভেন্ট করতো, শোজ করতো, তাদের জন্য পুরো শেষ। তো সে আমাকে বলছে যে আমি জানি না আমার কিভাবে সংসার টানবো, বিকজ আমার বাবার আজকে ক্যান্সার পেশেন্ট, তাকে টানতে হচ্ছে, তার একটা হিউজ খরচ। কিছু কিছু লোকের তো ওয়ার্কিং ক্যাপিটাল বাড়িতেও থাকে না, তো তারা কিভাবে সার্ভাইভ করবে? তারা কি আজকে শিল্পী হয়ে জন্মেছে বলে এটা যেন তাদের কাছে একটা অভিশাপ হয়ে গেছে করোনা। মানে এটাও একটা বড় হাইলাইটেড পয়েন্ট। মিস্টার শুভজিৎ মিত্র, প্লিজ সে অন দিস। হ্যাঁ দেখে, মানে সেটাই বলছিলাম, যেটা কি হচ্ছে বলতো, যারা এই পারফর্মার্সরা রয়েছে তারা দেখ প্রচুর স্টেজ শোজ করে, যেটাকে আমরা চলতি কথা মাচা বলি, সেখান থেকে তাদের কিন্তু একটা বিশাল আর্নিং আছে। এবং কি বলতো, যেহেতু তাদের একটা লাইফস্টাইল আছে, একটা যেরকম টাকা আর্নিং হয়, এবং সেটা কিন্তু রেগুলার ইনকাম, এটা কিন্তু মানে তারা যারা প্রতিষ্ঠিত, যারা এই কাজগুলো করে তাদের রেগুলার টাকা। লাইফস্টাইলে তোমাকে একটু একটা কথা বলবো, লাইফস্টাইলের পয়েন্টটা তুমি তুলেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করতাম, তুমি ভালো করেছো প্রথমে তুলে নিয়েছো কোয়েশ্চেনটা। লাইফস্টাইল কিন্তু মানুষের আজকে চেঞ্জ হয়ে যাবে করোনাতে। এই যে একটা মানে লোকেদের স্টেটাস শো করা, আমি এইটা আমি সেইটা, আমাদের অবশ্য শোতে যারা এসেছে তারা প্রত্যেকেই খুব হাম্বল, মানে তোমরা তো প্রত্যেকে, আমি তোমাদেরকে খুব ক্লোজলি দেখেছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছি, আড্ডা মেরেছি, আমাদের মধ্যে কোনো স্টেটাস শো করার ব্যাপার নেই। আমি একটা পয়েন্ট আমার শোতে বলবো, দেখুন আপনার কাছে আপনার টাকা থাকতে পারে, আপনার কাছে 10টা ফেরারি গাড়ি থাকতে পারে, আপনি প্রচুর টাকা দিয়ে ড্রেস ফ্রেস করতে পারেন, কিন্তু আপনি তার জন্য কাউকে স্টেটাস শো করবেন না, কাউকে আপনি ছোট করতে পারবেন না। দ্যাট ইজ মাই পয়েন্ট। আজকে এটার পরবর্তীকালে তারা কিন্তু রিয়েলাইজ করছে যে আমার কাছে যতই টাকা থাকুক আমিও গৃহবন্দী, আর যে ভিকিরিটা আছে সেও কিন্তু গৃহবন্দী, একটা জায়গাতে আটকে আছে হয়তো। তো আমরা যে কোনো জায়গায় যে পয়েন্টটা যেটা বলছিলাম সন্দীপ, যে কি হয়েছে বলতো, এদের ধর এরকম অনেকেই আছে, ধর তারা বছরে একবার হয়তো বিদেশে যায়,
সেখান থেকেই যা টাকা তারা ইনকাম করে সেটা দিয়ে তাদের এক বছর খুব সচ্ছল ভাবে চলে। পুজোর সময় থেকে শুরু করে যে ওই সিজনটা হয়, তাদের তো পুরো একদম সব চলে গেল। মানে তারা মানে সত্যি মানে খুবই অবস্থা খারাপ। সেখান থেকে কি বলতো মানে তুলনামূলক ভাবে যারা হল, আমাকে আমার একজন বন্ধু জিজ্ঞাসা করলো সিনেমা হলে কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সিনেমা দেখতে হতে পারে এরপর থেকে? সেটা হয়তো প্রথম দিকে কিছুটা হতে পারে, বাট তাতে আবার একটা সবচেয়ে বড় প্রবলেম কি হবে বলতো, তোর ফুটফলটা তাহলে 50% হয়ে গেল। যদি ধর একটা সিট করেও হয়, যদি হাউসফুলও হয়, তাহলে বেসিক্যালি 50%। তাহলে হল মালিক কি করবে? তাহলে কি টিকিটের দামটাকে ডাবল করবে না টিকিটের দামটাকে এক রাখবে? যদি টিকিটের দামটাকে এক রাখে তাহলে প্রোডিউসারের লস। একদম একদম তুমি একদম ঠিক বলেছো পয়েন্টটা, ইউ হ্যাভ হাইলাইটেড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি তাহলে তো প্রোডিউসারের লস, তাহলে তো হল মালিকের লস, কারণ তার তো যদি 100 জন আসার কথা থাকে তার 50 জন সে রাখতে পারছে, একবারে সে দিতে পারছে না। তো আরেকটাও সে পয়েন্ট একটা হাইলাইট করেছে যে আমরা হলের মালিক যদি না খোলে, ভাবলো যে আমি খুলবো না, তাহলে তো টোটাল লস, তাহলে তো আমি কিছুই পাচ্ছি না। না সে তো ডেফিনেটলি, মানে এটা কি বলতো, এগুলো ভীষণ ক্যাচ 22 সিচুয়েশন হয়ে রয়েছে। যেমন আমার যেমন অভিযাত্রিক, আমাদের এই সামারি রিলিজ হওয়ার কথা ছিল এবং এটা ইউরোপে বিভিন্ন জায়গা ফেস্টিভ্যালে পাঠানোর ছিল সবকিছু, কারণ আমাদের পুরো প্ল্যানটা আমাদের পিছিয়ে গেল। বিকজ আমাদের এখন হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা, আগে লকডাউনটা উঠুক, ইউরোপের অবস্থা কি হোক, ইউএস এর অবস্থা কি হোক, বিকজ এটা বাইরে ফেস্টিভ্যাল সার্কিটে ঘোরানো হবে, তারপর এখানকার থিয়েট্রিক্যাল, এটা খুব বড় বাজেটের একটা ছবি বাংলা ছবির অনুপাতে, এবং মানে বিখ্যাত বিখ্যাত নামরা যুক্ত, তুই জানিস তো অবভিয়াসলি, এবং এরকম একটা ছবি যেটা আমরা সবাই চাইবো এটা খুব বড় করে রিলিজ হোক। তো ওই জন্য সেটা আমরা ওয়েট করবো, মানে ওয়েট এন্ড ওয়াচ ছাড়া আমার কোনো কারণে মনে হয় মানুষ এই প্রথম যখন হলের ছবি পাবে, আমার কালকে বাবাইয়ের সাথে কথা হচ্ছিল, শতদীপ সাহা ও ডিস্ট্রিবিউটর, তুমি চেনবে বাবাইকে, তো বসেছিল, হয়তো এরকম হতে পারে যে হল খোলার পরে কিন্তু মানুষ উপচে পড়তে পারে হলের, এটা কিন্তু হতে পারে, মানে সিনেমা কিন্তু লোকেরা পাগলের মতো দেখতে পারে, আজকে মদের দোকানের মতো। একদমই একদমই সেটা কিন্তু হতে পারে। সেটা একদিক থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ফ্রুটফুল। আমি বলে রেখেছি শতদীপকে যে যদি আমি দেখতে পাই একটা দুটো ছবি ওরকম চলছে, আমি পরপর রিলিজ করে দেবো, তাহলে অন্তত গো উইথ দ্য ফ্লোতে ভালো একটা ভালো দিক তো, একটা আশা নিয়ে তো বাঁচতেই হবে, আশা আছে বলেই আমরা আজকে মানুষরা বেঁচে রয়েছি। মানে সবকিছু অত নেগেটিভ ভাবে ভাবলেও তো হয় না, মানে এটা এমন একটা সিচুয়েশন জানিস তো, মানে যেটা যার কোনো প্রেসিডেন্স নেই, যেটা তুইও প্রেডিক্ট করতে পারবি না, আমিও প্রেডিক্ট করতে পারবো না, মানে বড় বড় বোদ্ধারা বড় বড় দাড়ি চুলকে ধান্নেরও কিছু প্রেডিক্ট করতে পারবে না, মানে সেটা যেরকম হবে এভাবে হবে। এই যে কেউ আজকে ভেবেছিল, সবাই ভেবেছিল হয়তো ভয়ছোটা ঘরের মধ্যে থাকবে, আজকে 1 কিলোমিটার লাইন পড়ে গেছে মনে, মানে এভরিথিং ইজ আনপ্রেসিডেন্টেড। বুঝতে পেরেছিস? 1 কিলোমিটার ছেড়ে দাও না, আরে 1 কিলোমিটার ছেড়ে দাও, সবাই এখানে সাউথ সিটি চেনে, সাউথ সিটি থেকে যদি আমি ক্যালকুলেট করি টিল ওই যে আমাদের যে ব্রিজটা আছে না, যেটাতে ব্রিজটাতে আমরা উঠি, ওই মানে আমাদের টুয়ার্স যদি অভিষিক্তা যাওয়ার জন্য যে রাস্তাটা নেই, যাদবপুর কানেক্টর, যাদবপুর থানা থেকে স্ট্রেট, তো ধরে রাখো সাউথ সিটি থেকে প্রথম ব্রিজটা ক্রস করা পর্যন্ত একটা লাইন লাগার মতো ব্যাপার হয়েছে এক একটা। মানে আমি আমাদের এখানে একটা কাউন্টার আছে, চাইবো আমার সিনেমা দেখার জন্য হোক, এক্স্যাক্টলি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, নত তুমি আর তোমার যারা আছে কলাকুশলীরা যখন প্রিমিয়ারে যাবে, আমিও যাব, আমাদের সবাই তখন লাইভ স্ট্রেট হয়ে যাবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেন হয়, সেটা আমি বলবো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে অ্যাটলিস্ট সবাই ঢুকুক, কিন্তু একটু মানে গায়ে গায়ে মনে হচ্ছে, আজকে দেখছিলাম একটা লোক একটা লোককে মারছে, মেরে বলছে আমি হাম আগে জায়গা, মানে অবাক লাগছে, মানে এরকম ভাবে কেউ করে? ঠিক আছে, আমি একটু যাবো আমাদের নিলয়দার কাছে, নিলয় সেনগুপ্ত, রিনাউন্ড ফ্যাশন ডিজাইনার, তোমার সঙ্গে আমিও কাজ করেছি খাদিতে, তো এতগুলো ইভেন্ট, ঠিক আছে, তুমি তো বলতে গেলে এত ইভেন্টের সঙ্গে যুক্ত থাকো, মানে ফ্যাশন ডিজাইনার সবকিছুর সঙ্গে যুক্ত, প্লাস তোমার নিজস্ব, তুমি এখন মানে বুটিক বলতে সবাই তোমার কাছে যাচ্ছে, অ্যান্ড দেয়ার মানে সবাই জানে তোমার যে গলায় যে এই হারটা তুমি পরে আছো, সেটাও আমি জানি যে সেটাও একটা বোধহয় আমি দেখেছিলাম ফেসবুকে, যে একটা বোধহয় কাপ থেকে বোধহয় তুমি ভেঙে, সেটাকে ভেঙে গেছিল বোধহয়, কাপ বোধহয় ভেঙে গেছিল, সেটাকে বোধহয় তুমি ক্রিয়েটিভ ভাবে মানে ওটাকে তৈরি করেছো। তো দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি। তো এই করোনার জন্য তোমার মার্কেট কিরকম জায়গাতে গেছে, মানে হোয়াট ডু ফিল দ্য বিজনেস হ্যাজ গন ডাউন ইন ইউর মার্কেট, হাউ মাচ ইট হ্যাজ গন ডাউন? অবভিয়াসলি ইট হ্যাজ গন ডাউন, তো কতটা মানে নিচে চলে গেছে? দেখো, আমরা যারা ডিজাইনার তারা তো, আমার যেমন আমি ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডের ডিজাইন করি, ওদের যত আউটফিট এবং পোশাক। তারপরে এখন যেমন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উইভিং ডেভেলপমেন্ট, মানে
সেটা আমার গ্রাসরুট প্রজেক্ট ছিল, সেটা আমার ড্রিম প্রজেক্ট ছিল, সেটা আমার সাকসেস হয়েছে। ওরা আমায় দায়িত্ব দিয়েছে যে সরাসরি তাঁতিদের সাথে কাজ করা, আর একদম উইভিং লেভেল থেকে, সেটাও আমি করছি ডিজাইনের সাথে সাথে। হ্যাঁ, করোনার জন্য সেখানে কি আই উইল ইন্টারাপ্ট ইউ, সেখানে যারা উইভিং করছে তারা কি সবাই রুরাল সেক্টর থেকে আছে, মানে যারা কি গ্রাম বাংলার মানুষকে নিয়ে তুমি কাজ করছো? একদম একদম, কারণ এইটা তোমাকে একটা পয়েন্ট করোনার এফেক্টটা বলার আগে তুমি তো ওই গ্রাম বাংলার লোকগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু ন্যারেট করো। উই অল ওয়ান্ট টু নো দিস, বিকজ সেখানে তুমি অন্তত ভালোভাবে বলতে পারবে যে কি অবস্থায় আছে তারা। দেখো, ওয়েস্ট বেঙ্গল খাদি যেমন ইন্ডিভিজুয়ালি অনেক তাঁতি আছে যারা অনেক ডিজাইনারদের কাজ করে, এবং কিছু তাঁতি আছে যারা গভর্নমেন্টের ভর্তুকিতে চলে। যেমন আমার কাজটা, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল খাদি ডিজাইনার, যেমন ওয়েস্ট বেঙ্গল খাদির আন্ডারে দুখানা বড় আউটলেট এখন আছে, সবাই জানে। এটা একটা হচ্ছে বিশ্ববাংলা, যেটা অল ওভার ইন্টারন্যাশনালি কভার করে, আর একটা হচ্ছে ক্লাব মাসলিন। হ্যাঁ, আর এই ক্লাব মাসলিন আর একটা হচ্ছে গ্রামীণ। আমরা যত গ্রামীণের দোকান দেখি সেগুলো কিন্তু কিছু আছে সাউথ সিটিতে। হ্যাঁ, সাউথ সিটিতে এখন স্পেন্সারের আমি নিজের ছবিটা দেখতে পেয়েছিলাম। ইয়েস, আমি নিজের ছবিটা দেখতে পেয়েছিলাম বলে আমি খুব খুশি হয়েছিলাম। এখন স্পেন্সারের সাথে কোলাবোরেট করে কলকাতার অনেকগুলো স্পেন্সারের ভেতরে গ্রামীণ খাদি স্টল দেওয়া হয়েছে। তা যাই হোক, আমি যে প্রসঙ্গে ফিরে আসি, যে এরকম যে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভর্তুকিতে যে সমস্ত তাঁতিরা কাজ করে তারা সরাসরি কাজ করে না। প্রত্যেকটা মানে খাদি কাজ হয়, মানে গভর্নমেন্টের কিছু সোসাইটি আছে, যেই সোসাইটি গুলো সবই গ্রামে, মানে কলকাতা শহরে না, শহর থেকে শহরের বাইরে গ্রামে এক একটা সোসাইটি ফাউন্ড করা হয়, এবং সেই সোসাইটির আন্ডারে বহু তাঁতি ভাই বোনরা কাজ করে। আমি তাদেরই আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল খাদি ডিজাইনার, আমি সে সমস্ত সোসাইটির গুলোর হয়ে কাজ করি, এবং সে সমস্ত সোসাইটির আন্ডারে যত তাঁতিরা আছে তাদের সাথে সরাসরি আমাকে কাজ করতে হয়। একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যে যেই কারণে এই সমস্ত তাঁতি পরোক্ষভাবে অসুবিধায় পড়েছে, এটা হচ্ছে যে প্রত্যেকটা খাদির ব্যাপারটা বুঝতে হবে। খাদি হচ্ছে নো প্রফিট নো লসে গেইন করে। কিরকম করে ব্যাপারটা হয়? ব্যাপারটা হচ্ছে যে খাদি সুতোটাকে, খাদির তো হ্যান্ড উইভিং, যেটা সবাই জানে, খাদির অরিজিনাল যে সুতোটা, যেটাকে আমরা মাসলিন করি, হ্যাঁ, যেটা কপাস তুলো থেকে হয়, এই তুলোটা করে একটা সোসাইটি। হ্যাঁ, এবং সেই সোসাইটি আবার তুলোটাকে চরকার সাহায্যে সুতোটাকে তৈরি করে। সেই সুতোটা আবার আমাদের খাদি অফিসে ওরা রিটার্ন দেয়। এইটা হচ্ছে একটা সোসাইটির কাজ। আর দে সার্চিং ফর এনি অল্টারনেটিভ নিলয় সেনগুপ্ত, মানে যে লোকগুলো আজকে ধরে রাখো ডিপ্রাইভ হচ্ছে, মানে ডিপ্রাইভ বলবো না, মানে কাজ করতে পারছে না ওরকম ভাবে, বিকজ ডিমান্ড নেই মার্কেটে, তো তারা কি আজকে অন্য কিছুতে চলে যাচ্ছে? বিকজ আমার কালকে একজন আমার লেদার ইন্ডাস্ট্রির ফ্রেন্ড বসেছিলেন, তো তিনি বলছিলেন তার যত ওয়ার্কার্স আছে তারা কিন্তু আজকে মাস্ক আর স্যানিটাইজার বানাচ্ছে, বিকজ দেয়ার ইজ আ ডিমান্ড। তো আর দে গোয়িং ফর এন অল্টারনেটিভ? না, দেখো, ব্যাপারটা পুরোটা তোমায় জানতে হবে। ব্যাপারটা হচ্ছে যে অল্টারনেটিভ ব্যবস্থাটা কিরম ভাবে হবে। অল্টারনেট তো অনেক কিছুই হয়। এখন 100 দিনের কাজের জন্য কিন্তু অনেক তাঁতি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ ব্যাপারটা তাঁতটা তো একটা বংশ পরম্পরায় হয়, আর তাঁতটা হচ্ছে একটা শিল্প। হ্যাঁ, এবং এইটা তোমায় বুঝতে হবে যে পৃথিবীর মানে ক্রমবিকাশের সাথে সাথে কিন্তু মানে অনেক শিল্পই কিন্তু ধ্বংস হয়ে গেছে, শুধু তাঁত নয়। হ্যাঁ, এটা একটা বংশ পরম্পরায় একটা শিল্প চলছে। একটা কুমোরকে যদি তুমি বলো যে এখন ঠাকুর বানাবেন না, অন্য বিজনেসে যান, তাতে অনেক পয়সা আছে। হ্যাঁ, এটাও তো একটা শিল্প। সুতরাং আমাদের শিল্পটাকে ধরে রাখার জন্য আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। আর তাছাড়া আমাদের মতো তাঁতি যারা, আমাদের মতো ডিজাইনার যারা আছে, তাদের এগিয়ে আসতে হবে। এবং
যাদের ক্ষমতা আছে ডিজাইনার ওয়্যার পরা, ডিজাইনার কাপড় জামা পরার যাদের ক্ষমতা আছে, তাদেরও এগিয়ে আসতে হবে। তাদের মানে সবার একটা যৌথ প্রয়োজন, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার সাথে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে হবে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে। প্রত্যেকটা দেশের সাহিত্য বলো, শিল্প বলো, সেইগুলো কিন্তু একা চলে না। আমরা অনেককেই আমি এখন বিশ্বের ইতিহাস যদি দেখি, তাহলে দেখবো যে অনেক শিল্পীরা আছে যারা কিন্তু যাদের ছবি মানে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তারা মরে যাওয়ার পর। হ্যাঁ, আমি বুঝতেই পারছি আমি কাদের কথা বলছি। একদম, এটা কিন্তু খুব দামি পয়েন্ট। ইউ হ্যাভ রেজড আ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট ইন মাই শো, কি অনেক শিল্পীরা সত্যিকার এটা তো ভাবতে হবে যে তাদের ছবি বিক্রি হয়েছে যখন তারা নেই, মানে তারা আর ভোগ করতে পারলো না টাকাটা। হ্যাঁ, অবভিয়াসলি সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যারা মনে করে মানে লোকেরা আমি নাম নেব, মানে আমাদের সত্যজিৎ রায়ের, রেসপেক্টেড স্যার সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী, সেই ছবিটা কিন্তু আজকে যতটা মানুষ নিয়ে মাতামাতি করে, সেই সময় যখন রিলিজ হয়েছিল তত কিন্তু লোকেদের মধ্যে ওই মাতামাতিটা ছিল না। না, সেটা ছিল মানে প্রথম সপ্তাহে হয়নি, কিন্তু সেকেন্ড উইক থেকে যখন রিভিউ গুলো আসতে শুরু করে এবং অনেক প্রথিত যশা ব্যক্তিরা সেটা নিয়ে যখন লেখালেখি শুরু করেন এবং ক্যাম্পেনিং করা শুরু করেন, সেটা সেই সময় কিন্তু অনেকটাই করেছিল। এবং এখনো অবধি অপু ট্রিলজি আমাদের যেগুলো অল্টারনেট ফিল্ম ভারতীয় ইতিহাসে, ভারতীয় সিনেমার ইতিহাসে, তার মধ্যে হাইয়েস্ট ফরেন মানি আর্নার এখনো। ফরেন আর্নার, ইয়েস, ফরেন মানি আর্নার, সেটা একদম ঠিক কথা। তো সেটা ঠিক ঘটনা, কিন্তু কি বলতো, এটা আছে মানে তোর এই উদাহরণটা হয়তো ঠিক তুই যেটা বলতে চাইছিলি সেটা হলো না, বাট পথের পাঁচালী বা এই ধরনের এইগুলো এখনো 60 বছর পরও 65 বছর পরও পথের পাঁচালী লোকে কথা বলে। হ্যাঁ, তাহলে সেটা ওটা কি ধীরে ধীরে তোমার মনে হয় না মনে কি হয় যে ইনস্ট্যান্ট রেসপন্সটা পাইনি যেটা পাওয়ার দরকার ছিল? না, তখন না, ইট ওয়াজ আ ইনস্ট্যান্ট হিট। প্রথম সপ্তাহটা শুধু ঠিক ছিল না, ফার্স্ট উইকটা ঠিক চলেনি, সেকেন্ড উইক থেকে ইট ওয়াজ আ কাল্ট। এবং এটা নিউ ইয়র্কে একটা প্রেক্ষাগৃহেতে 8 মাস চলেছিল সেই সময়। চিন্তা করেন, একটা বাংলা ছবি নিউ ইয়র্কের একটা প্রেক্ষাগৃহেতে 8 মাস চলেছিল, মানে ভাবা যায় না। হ্যাঁ, মানে এগুলো কি মহারাজা তোমারে সেলাম, সত্যি মহারাজা, মানে সত্যি উনি যেভাবে কাজ করে গেছেন, সত্যি লোককে শেখা উচিত। আমি নীলদার সাথে কন্টিনিউ করব, নীলদা বলছিল পয়েন্টটা। নীলদা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি সেটাই বলছি যে প্রত্যেকটা দেশের শিল্পকে সেই দেশের নাগরিকদের সাথে সাথে, হ্যাঁ, যারা মনে করো লাইমলাইটে আছে, যেমন মনে করো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, সবাই, মানে একটা শিল্পকে কিন্তু অন্যান্য শিল্পগুলো আমি এটা নিয়ে একটা পয়েন্ট বলবো আমার শোতে, বিকজ ইট ইজ টকিং স্ট্রেট। তো আমি সত্যি কথা বলি, সোজাভাবে বলি, সবাইকে, এটা তুমি একদম ঠিক কথা বলেছো, সবাইকে কিন্তু এগিয়ে এসে মানুষকে সাহায্য করতে হবে। শিল্পকে যেমন সাহায্য করতে হবে, তার আগে কিন্তু মানুষকেও সাহায্য করতে হবে। কারণ মানুষটা যদি বেঁচে না থাকে, সে শিল্পী হয়ে কাজ করতে পারবে না। খুব লজিক্যাল। তো কিছু অ্যাক্টর, অ্যাক্ট্রেস বলো, কিছু মানে সমাজসেবক লোক বা এক্সেট্রা এক্সেট্রা প্রফেশনে যারা আছে, বহু লোক বহু মানুষকে হেল্প করেছে। তাতে তারা প্রচুর ট্রোলড হয়েছে ফেসবুকে, তারা ছবি দিয়েছে বলে। তারা কেন ছবি দিয়েছে, কারণ এটা দেওয়া ঠিক নয়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তারা মাস্ক পরে, যদি এটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বলেন, তারা কিন্তু মাস্ক পরে তাদের গ্ল্যামার শো করার জন্য কিন্তু সারা ছবি দেয়নি। তারা কিন্তু দিয়েছিল যে টু মোটিভেট দ্য সোসাইটি, আমি করছি কাজটা, আপনারাও করুন। এটা মানে কিন্তু তাদেরকে আপনারা ছোট করতে পারেন না। এটা আবার অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে যদি কোনো ব্যবসাদারও হয়, বা যদি কোনো কেউ সমাজসেবীও মানুষ হয়, তারা যদি দেয় ছবিটা, তারা কিন্তু টু মোটিভেট। আবার উল্টো দিকে তার বলে কিন্তু আপনারা মাস্ক ছাড়া প্রিকশন না নিয়ে নেমে পড়বেন না কিছু খাবার দেওয়ার জন্য, শুধু ছবি দেওয়ার জন্য খাবার দেবেন না প্লিজ। তাহলে আপনি আপনার লাইফটাকেও রিস্কে নিচ্ছেন, আবার আপনার ফ্যামিলির লাইফকেও রিস্কে নিয়ে যাচ্ছেন, আবার আপনি কিন্তু আপনার কলোনি মানে আপনার সোসাইটির লাইফকেও আপনি রিস্কে নিয়ে যাচ্ছেন। তো এইগুলো আপনারা প্লিজ করবেন না। এই যে ঘটনাটা আমি যেটা বললাম, নীলদা আমার সঙ্গে এক হবে যে এইগুলো কিন্তু সত্যি, মানে তুমি বললে যে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কিন্তু এই যে ট্রল, ফেসবুকটা এখন খুব অ্যাক্টিভ, মানে আর করোনার সময় মনে হচ্ছে যেন লোকেদের তো সত্যি কথা বলতে অ্যাজ সাচ কোনো মানে কিছু জিনিস নিয়ে থাকতে হবে, তো ফেসবুকে একটা কিছু হলেই যেন মনে হচ্ছে বিচার সভাটা ফেসবুক হয়ে গেছে। ফেসবুক হচ্ছে কোর্ট, ফেসবুক হচ্ছে আদালত, ফেসবুক হচ্ছে
আমাদের পুলিশের কাস্টাডি, মানে সবকিছু। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে আমার সত্যি বলবো, এই যে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এদেরকে এখন সত্যি রেসপেক্ট করুন প্লিজ। ইটস আ হাই টাইম উই শুড রেসপেক্ট দেম, বিকজ তারা আজকে কিন্তু তাদের ফ্যামিলিকে রিস্কে রেখে বাড়ি থেকে বেরোচ্ছে, আমাদের জন্য বেরোচ্ছে। তাদেরকে প্লিজ মারবেন না, পুলিশকে মারা হচ্ছে সেটা প্লিজ বন্ধ করবেন, কারণ পুলিশ একটা সময় কিন্তু কাজ করা বন্ধ করে দেবে, কারণ তাদের পক্ষে কিন্তু পসিবল হবে না। আমি যদি একটা পুলিশকে মারি, সে কিন্তু গিয়ে এটা কিন্তু ভায়োলেট হচ্ছে ধীরে ধীরে। এটা কোনো সরকারের হাতে নয়, সরকার বা কেন্দ্রীয় সরকারকে ব্লেম করছে, রাজ্য সরকারকে ব্লেম করছে, কাউকে এখন ব্লেম করার জায়গা নয়। আপনারা নিজেদেরকে সংশোধন করুন, কারণ আপনাদের থাকলে তো রাজনীতি। এক্স্যাক্টলি, আমি যদি একটা পুলিশকে মারি, তা আমি তো একটা পুলিশকে মারা মানে আমি নিজের লাইফটাকে প্রবলেমে নিয়ে আসছি ইনডাইরেক্টলি, কারণ কালকে কিন্তু পুলিশ অফিসারটা নামবে না, রাস্তায় যাবে না, তাহলে কিন্তু আমার লাইফটা রিস্কে আসছে, এটা বুঝতে হবে। তারও বাড়িতে কিন্তু কেউ আছে, তারও মা আছে, তারও বাবা আছে, তারও ছোট বাচ্চা আছে, সেটা মানুষ। একটা স্বাস্থ্যকর্মীকে তো এইভাবে মানে নিগ্রহ করা যাবে না, এগুলো বুঝতে হবে। আপনাদের সবাইকে না একটু মানবিক হতে হবে। আমি বলছি না এখানে আমি বাণী দিতে বসিনি আমার শোতে যে মানবিক হওয়ার বাণী, কিন্তু আমি একটা খুব মানে লজিক্যাল কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমরা সবাই জানি, আমরা সবাই সহনশীল মানুষ, আমরা সবাই মানবিক মানুষ আমি বলে মনে করি। তাই জন্য আমি একটু অ্যাওয়্যার করছি মানুষকে, কারণ আমি শেষ নিঃশ্বাস অব্দি অ্যাওয়্যার করবো। আমার শোটার নিয়মই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন, তো আমি সেটা চেষ্টা করে যাবো। প্লিজ কন্টিনিউ নিলয় দা, অনেক কথা বললাম, তুমি একটু কন্টিনিউ করো যেটা তুমি বলছি। না, ঠিকই বলেছো। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে তুমি তাঁতিদের নিয়ে জিজ্ঞেস করলে। হ্যাঁ, দেখো যে সমস্ত সোসাইটি গুলোর সবাই আমরা জানি যে গভর্নমেন্টের টাকা আসতে একটা দেরি হয়, এটা আমরা সবাই জানি। গভর্নমেন্টের কাজ করলে টাকাটা মার যায় না, কিন্তু ঠিক সময় তুমি টাকাটা পাবে, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু একটা ফান্ডে চলে। গভর্নমেন্টের প্রত্যেকটা কাজই তো ফান্ডে চলে, যতক্ষণ না ফান্ডটা রিলিজ করছে ততক্ষণ গভর্নমেন্টের কাছে টাকাটাও আসে না, এবং গভর্নমেন্ট সেগুলোকে সোসাইটিদের দিতেও পারে না। এখন ওই টাইমটা কিভাবে সাস্টেইন করবে, মানে আমাকে তুমি এটা করছো যে তুমি কোয়েশ্চনটা দিয়ে দিচ্ছ বলার জন্য যে হাউ উইল দে সাস্টেইন এট দ্যাট টাইম। দেখো, এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তাঁতি যে সমস্ত এখন প্রবলেম হচ্ছে, সবাই তো সব কাজ করতে জানে না, কিংবা আমি মনে করো আজকে ডিজাইন করছি, হ্যাঁ, তা আমাকে যদি এখন বলে যে তুমি ক্রিকেট খেলবে, সেটা তো আমি পারবো না। ক্রিকেট খেললে বেশি পয়সা হয়, সেটা তো আমি পারবো না, কারণ আমি জানি না। হ্যাঁ, সুতরাং এখন তাঁতিদের হাতে your point is that they can't go for an alternative at this moment. অবশ্য অল্টারনেটিভ কিছু রাস্তা আছে, যেমন মনে করো সরকার এখন যেটা বললাম 100 দিনের কাজ করছে। হ্যাঁ, তা ওরা 100 দিনের কাজে অনেকেই চলে যাচ্ছে। তারপরে যারা মনে করো তাঁতের সাথে সাথে মানে চাষ করছিল, এবার চাষটা ওদের এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে চাষের যেই ফসলগুলো সেইগুলো ওরা বিক্রি করতে পারছে না, মার্কেট অনেক বন্ধ বলে। সুতরাং একমাত্র ওরা যেটা করতে পারছে সেটা হচ্ছে যে এক মিনিট, একটা ফোন এসে গেছে আমার। হ্যাঁ, যেটা ওরা করছে সেটা হচ্ছে যে মানে চাষ করে ওরা কিছু খেতে পাচ্ছে, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। মনে করো চাষ করলে শুধু তো জল দিলে হবে না, এবার তাকে সারটা কিনতে হচ্ছে, বা সারটা কিনবে কি করে? সুতরাং অনেকগুলো প্রবলেম আছে এখন। আমি যদি মনে করো আমাকে একজন জিজ্ঞাসা করলো চৈত্র সেল তো এবারে হয়নি, আর আমরা জানি দুর্গাপুজোরও এখন অবস্থা খুব খারাপ, আমি সেটা না হয় পরবর্তীকালে যাব। তো এইটা কি টোটাল মানে যারা ধরো তুমি আজকে তোমার ড্রেস পরে সবাই সিলেবরা বলো সবাই পরে এন্ড এভরিবডি ওয়ার্কস অন র‍্যাম, সবাই পার্সোনালি কিনে, সেটা আমি জানি। তো সেই মার্কেটটা কি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার মনে হচ্ছে? অবশ্যই, কারণ দেখো বাঙালিদের চৈত্র মাস একটা, হ্যাঁ মানে আমি জানি, আমি একটা পয়েন্ট বলবো এখানে, মানে আমি সেটা হাইলাইট করে বলবো, দেন ইউ আনসার। সেটা হচ্ছে যে চৈত্র সেল কিন্তু ওই টাকাটা দিয়ে কিন্তু বহু লোক নিজেদের স্টাফকে সারা বছর চালায়, মানে দ্যাট ইজ আ হিউজ বিলিং বহু লোকের চৈত্র সেলে। তো সেটা এই বছর কিন্তু গ্যাপ গেছে। পুজোটাও আমরা জানি না যে কি শপিং হবে এন্ড এভরিথিং হবে, সব দিকেই আমরা কিন্তু একটা
ভরাডুবির মধ্যে আছি, মানে হোয়াট ইউ ফিল মিস্টার নিলয় সেনগুপ্ত, মানে কি হবে? দেখো, বিজনেসম্যানদের অনেক বড় একটা লস, কারণ ব্যাপারটা হচ্ছে চৈত্র সেলটা তো একদিন দুদিনে হয় না। চৈত্রের মার্কেটটা কিন্তু আসে 6 মাস আগে থেকে। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের মানে প্রায় 1 বছর, একটা চৈত্রের পরে, পুজোর পরে পরেই চৈত্রের অর্ডারটা দিয়ে দিতে হয় তাঁতিদের। আমি যেহেতু তাঁত বলছি এ কারণে, কারণ আমি একদম ফুল ফ্লেজেডলি আমি তাঁতিদের সাপোর্টে, কারণ আমি চাই যে আমার দেশের তারা যাতে বেঁচে থাকুক, তারা যাতে এগোতে পারুক। তোমার এটা হাউ নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। সবাই যেন এরকম ভাবেই ভাবে, বিকজ দে আর দ্য মেইন পিপল। দেখো, সেটা ভাবতে হবে, কারণ আমাদের একটা শিল্প যদি এগিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক শিল্পই এগিয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আমি এখনো পর্যন্ত টাচউড যে আমি মানে মিল প্রোডাক্ট কিংবা ফরেন প্রোডাক্ট দিয়ে কোনো রকম কাজ করিনি, আর ভবিষ্যতেও যেন আমাকে করতে না হয়, আমি ভগবানের কাছে সেটা প্রার্থনা করি। বাংলার মাটি মানুষকে নিয়ে তুমি কাজ করবে। দেখো, বাংলা তো আছেই, আমি কিন্তু শুধু বাংলাকে বলছি না। হ্যাঁ, আমাদের উইভিং মানে এখন আমি বাংলার হয়ে কাজ করছি ঠিকই, কিন্তু আমাদের এক একটা জায়গায় এক একটা উইভিং নাম করা। বেনারস তুমি দেখো, বেনারসের উইভিং মানে ওয়ার্ল্ড ফেমাস। হ্যাঁ, তারপরে ইন্ডিয়ার যাতে ভালো হয় সেটা তাদের সঙ্গে তুমি কাজ করবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। অবশ্যই আমার বক্তব্য হচ্ছে আমি তাঁতের সাথে কাজ করতে চাই, মানে একদম তাঁতের সাথে। সুতরাং তুমি যেটা বলছিলে, অবশ্যই চৈত্র সেলের মার্কেট ভীষণ ভাবে ডাউন, কারণ যে সমস্ত প্রোডাক্ট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তুমি কি ভাবছো যে যারা মানে এই যে দোকানদার এন্ড এভরিবডি, তো তারা তাদের নিজেদের স্টাফদেরকে কিভাবে মেনটেন করবে? মানে মানে তারা কিভাবে নিজেদের স্টাফদেরকে চালিয়ে নিয়ে যাবে? বিকজ তাদেরকে তো স্যালারি দিতে হবে। যেমন সুজয়দার ইন্ডাস্ট্রিতে প্রবলেম হয়নি, সুজয়দা আমাকে বললো যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওরকম, বিকজ সবাই স্যালারি মানে সবাইকে সেমিস্টার ফিস দিতেই হবে, তো আমাদের মোটামুটি চলে যাবে। কিন্তু এখানে তো সেমিস্টার ফিস নয়, এখানে তো কিনলে তবে তো টাকাটা আসবে। তো হাউ উইল দে সার্ভাইভ? বিকজ আচ্ছা, ছোট দোকানদার যদি না সার্ভাইভ করতে পারে তাহলে সে তার নিজের স্টাফকে কিভাবে স্যালারি দেবে? কারণ তাদের তো হিউজ ওয়ার্কিং ক্যাপিটাল নেই। এনি সাজেশন ফ্রম ইওর সাইড? না, সাজেশন মানে তুমি যদি বলো যে কোনো দোকান, পার্টিকুলার শপ কিংবা দোকানে যদি বলো, আর যদি সেই দোকানের সাথে কোনো ফেস্টিভ অকেশনকে জড়িয়ে প্রশ্নটা করো, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা দোকানে কিছু কিছু স্টাফ থাকে, তারা সারা বছর কাজ করে। হ্যাঁ, সুতরাং তাদের একটা স্যালারি থাকে। হ্যাঁ, আর কিছু কিছু স্টাফ অকেশনালি ওরা হায়ার করে, যেমন চৈত্র সেলে কিংবা পুজোর সময়। হ্যাঁ, তাদের যারা কন্ট্রাকচুয়াল লেবার তাদের তো তুমি ছেড়েই দাও, তাদের পুরোই লস। যারা ভেবেছিল চৈত্র সেলে ওদের কাজ আসবে কিংবা পুজোর সময় কাজ আসবে, তাদের এখন আমি পুজোটা ভগবানের কাছে প্রার্থনা করো পুজো অবধি যাতে না হয়। আমরা সবাই প্রার্থনা করছি যেন পুজোটা হয়। কিন্তু এখন তুমি জানো, এখন শুধু তো জামা কাপড় কিংবা ফ্যাব্রিক কিংবা ডিজাইনিং ওয়ারে নয়, তুমি নিশ্চয়ই খবর পেয়েছো যেগুলো পপুলার হোটেল, 5 স্টার হোটেল, ওখান থেকেই কত লোককে মানে সব জায়গাতে 5 স্টার হোটেল, ইভেন্ট, যে তুমি ইভেন্ট করো, ইভেন্ট তো শুধুমাত্র মানে আমাদের হাঁটা নয়। আমি তোমার সঙ্গে কাজ করেছি খাদি ফ্যাশন শোতে, আমি ছিলাম তোমার সঙ্গে, তো আমি জানি ওটার পেছনে যে এতগুলো লোক আছে, সেটা হিউজ থিং। মানে তারা কি করবে, তাদের ব্যাপার নিয়েও কিন্তু ভাবনার বিষয় আসছে। আমি একটা ছোট প্রশ্নে একটু সুজয়দার কাছে যাব। সুজয় বিশ্বাস, আমাদের টেকনোর সিইও, টেকনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ইউনিভার্সিটি সিইও। সুজয়দা, ক্যান ইউ হিয়ার মি? সুজয়দা আছে লাইনে? হ্যাঁ, আছে। সুজয়দা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি যে সবাই এখন না ডিপ্রেশনের শিকার হচ্ছে সুজয়দা, মানে বাড়িতে থেকে, বিকজ ইউ আর আ মেন্টর, বিকজ ইউ আর আ গাইড, ইউ আর আ ফিলোসফার ফর মেনি পিপল। মানে শুধু আমি এটা পার্সোনালি জানি, ইউ আর আ ভেরি পজিটিভ কাইন্ড অফ পারসন। সো ডিপ্রেশনের থেকে কিভাবে লোকেরা মুক্তি পাবে? না, আমি বলি, এটা তো তুমি জানো যে তোমাকে দেখা যাচ্ছে না, তুমি শুধু তোমার জানলা দেখা যাচ্ছে। সুজয়দা, তোমার দিকে ক্যামেরাটা জাস্ট 1 মিনিট। এটা ক্যামেরার জন্য না, এটা পুরো আলোর জন্য হচ্ছে। এবার তোমার জানলা না পুরো ব্ল্যাক হয়ে গেছে। দাঁড়াও তাহলে উল্টো, তাহলে 1 মিনিট দাঁড়াও। করতে দিয়েছো বোধহয় ক্যামেরাটা, সেটা চাপ নেই। তুমি আবার দেখো ক্যামেরার ওখানে একটা মোড আছে। দাঁড়াও 1 মিনিট, ক্যামেরা অন করলাম।
হ্যাঁ ক্যামেরা অন করে তোমার মুখে যেতে আসছে ব্যাপারটা দেখো। হ্যাঁ এবার দেখতে পাচ্ছে সুজয়দাকে? আমি দেখতে পাচ্ছি না। না সুজয়দা পুরো ব্ল্যাক আসছে পুরো। সেলফি মোডে নেই, সেলফি মোডে নেই। সেলফি মোডে নেই, তুমি না সেলফি মোডে নাও। সেলফি মোডে তো নিতে চেষ্টা করছি, আলো একটু কম আছে এখানে। না জানলা বাইরে দেখা যাচ্ছে, জানলার বাইরে দেখা যাচ্ছে। এবার না সুজয়দা তোমার Selfie ইয়েটা দেখা mode টা যাচ্ছে, হয় না। হ্যাঁ মানে তুমি যেদিকে আছো না সুজয়দা, হ্যাঁ, হ্যাঁ। তোমার ব্যাক ক্যামেরা কাজ করছে, তোমার ফ্রন্ট ক্যামেরা নেই। এবার হ্যাঁ, এবার ঠিক আছে, এবার তোমার দাড়িটা দেখা যাচ্ছে, শুধু তোমার মুখের দিকে একটু লাইটটা নিয়ে নাও। এবার আর সবাই দেখতে পাচ্ছে সুজয়দাকে? কম আসছে, পিক্সেলেট হচ্ছে, মানে লাইট কম বলে। লাইট কম আসছে, তোমার শুধু দাড়ি দেখা যাচ্ছে। সুজয়দা একটু ইনক্লাইন করো। হ্যাঁ এবার তোমার মুখটা দেখা যাচ্ছে, খালি একটু লাইটটা নিয়ে নাও, তাহলেই ফ্যান্টাস্টিক হবে এবার যে ফ্রেমটা আছে। চলো কোয়েশ্চেন করো, আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, ডিপ্রেশনের শিকার হচ্ছে মানুষ, খুব খারাপ অবস্থায় পড়ে আছে, বিকজ ইউ আর আ মেন্টর, বিকজ ইউ আর আ গাইড অ্যান্ড অলসো ফিলোসফার ফর মেনি। So how will they get rid of the depression? This is a very tough time. It's not a motivation করা এমনি সময় আর এখনের মধ্যে there is a lot of difference. তার কারণ হচ্ছে things are so difficult এবং এর কোনো এন্ড দেখা যাচ্ছে না। আবার বললাম, যতক্ষণ মেডিসিন বা ভ্যাকসিন না বেরোচ্ছে, তোমরা এত আলোচনা করলে, কিন্তু ইস্যু হচ্ছে যতক্ষণ না মেডিসিন কি ভ্যাকসিন বেরোচ্ছে ততক্ষণ কিন্তু, ধরো ওই আজকে মদের দোকানের গল্প বললে স্পট ইভেন্ট হবে, কিন্তু ওটা কিন্তু 2-3 বার হবে না। কেন এত কনসিয়াসনেস রাইজ করে দেবে, পুলিশ নেবে, একবার করেছে বলে হয়তো কিছু করেনি, হবে না। এবং সেই জন্য এই সোশ্যাল ডিস্টেন্সিং রেখে সত্যি একটা নর্মাল সমাজ জীবন কি সত্যি চলতে পারে? আমার উত্তর চলতে পারে না। ইট হ্যাজ টু এন্ড সামডে অর দি আদার। এবং আচ্ছা ভ্যাকসিন এসে গেলেই, আমি তোমায় জিজ্ঞেস করছি, ভ্যাকসিন এসে গেলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? এরকম তো নয়, কিছুদিন তো টাইম লাগবে। হয়টা অনেকটা কমবে একটা ভ্যাকসিন নিলে। আর হচ্ছে শুধু ভ্যাকসিনের উপর কাজ হচ্ছে না, কিন্তু ভ্যাকসিন এবং মেডিসিন, এই দুটো। মেডিসিন একটা হচ্ছে যে কোন একটা মেডিসিন কাজ করবে এই অসুখটা হলে, একটা অ্যান্টিডোট কাজ করবে যেটা আমার কাজ করবে। সুতরাং বোথ দিস আর ইম্পর্টেন্ট। ভ্যাকসিন হচ্ছে ফর লং টার্ম ইরেডিকেশন। ভ্যাকসিন 1-1.5 বছরের আগে হবে না, তার কারণ ভ্যাকসিন প্রমাণ করবে কি করে একটা সার্কেল না গেলে। সুতরাং ভ্যাকসিন কিন্তু মেডিসিন, এবং দুটোই আমরা করছি যেরকম আগে বলেছি। আপাততভাবে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ভ্যাকসিন শুধু নয়, মেডিসিন যেটা অ্যান্টিডোটটা কিছু, মানে তারা খেয়ে বাঁচতে পারবে, তারা সার্ভাইভ করতে পারবে। সুজয়দা খুব ভালো পয়েন্ট বলেছে। আমি আপাততভাবে যারা ডিপ্রেশনের শিকার হচ্ছে, বহু লোক আমি দেখতে পেয়েছি। আমি বলছি এবার এই ডিপ্রেশনটার সাথে আমাদের এই করোনার মেডিসিনের কোনো সম্পর্ক নেই। ডিপ্রেশন ইজ ডিউ টু অল দি এই যে চ্যালেঞ্জেস তোমরা যেটা আলোচনা করলে সেই নিয়ে। কারো ইন্ডাস্ট্রিতে কাজ থাকবে না, সোশ্যাল ডিস্টেন্সিং করলে তুমি তোমার নিজের মিউজিশিয়ানের কথা বলবে, এটা তো সত্যি যে where they will get the money from. সুতরাং লোকে বলে, বিবেকানন্দ বলতেন যে খালি পেটে ধর্ম হয় না। সুতরাং পেট যদি খালি থাকে তখন কিন্তু মোটিভেশন কাজ করে না। মোটিভেশন কখন কাজ করে? যখন তুমি তোমার পারিপার্শ্বিক অবস্থায় বীতশ্রদ্ধ, কিংবা তুমি যেটুকুনি চাইছো সেটুকুনি হচ্ছে না, কিন্তু তুমি বাঁচতেই পারছো না। মরা মানুষের আবার মোটিভেশন না। হোয়াট উইল বি ইওর অ্যাডভাইস? না, আমি বলছি, যেহেতু আমি নিচে মোটিভেশনাল টকিং করতাম, লোককে গ্রুমিং করতাম, তুমি জানো যে অনেক স্টুডেন্টসদের, এবং আমি বিউটি পেজেন্ট গুলোতে আমি করেছি। আমার মনে হলো আমি লোককে জ্ঞান দিয়ে বেরোই, I should motivate myself. First to motivate myself, practice what you preach. So what I started doing is living a discipline. তুমি তো দেখেছো যে আমি অনেকগুলো কাজ করি, আমি টেকনোতে কাজ করি, আমি টেলিভিশনে কাজ করি, আমি গান করি, আমি সিনেমা করি, আমি নাটক করি, কিন্তু আমি from the first day of lockdown I started following a routine. কি রুটিন? প্রথমে উঠে সকালবেলা এক্সারসাইজ করা, তারপর সারগাম করা, গানের করা, নিজের পড়াশোনা করা। এই পিরিয়ডে একটা মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তার কারণ হচ্ছে এমনি ডিপ্রেশন থাকলে লোকে বেশি খায় কিংবা কম খায়, মোটা না। সো আই স্টার্টেড ডুইং মাই ডায়েটিং, যে একটা প্রপার ডায়েটিশিয়ানের থেকে ওভার দি ফোন তার নিয়ে সেটা ডায়েটিং করে যদি আমি কিন্তু দেখেছি যে এমনি সময় যেরকম টাইমের অভাব থাকে, আমার এখনো টাইমের অভাব। এবং এখন শুধু কিন্তু আমি কিন্তু লকডাউন পিরিয়ডে সবসময় বাড়িতে থাকি, আমি উইকে কিন্তু 1-2 দিন করে আমরা বেরিয়েছি, আমাদের কাজ করতে হয়েছে, আমাদের স্বাস্থ্য ভবনে যেতে হয়েছে, আমাদের
আমাদের কিছু বিল্ডিংস কোয়ারেন্টাইন সেন্টার করেছে, আইসোলেশন সেন্টার করেছে, সেগুলোর আমাদের কিছু গাড়ি সরকার ইউজ করেছে, সেগুলো আমরা দিতে হয়েছে। আজ থেকে কিন্তু আমরা একটা স্কেলিটাল স্টাফে আমাদের টেকনো ইন্ডিয়ার কর্পোরেট অফিস চালু করে দিয়েছি। সো তার আগে যতক্ষণ বাড়িতে ছিলাম, এমনি তো নিজেকে মোটিভেট করা হচ্ছে একমাত্র হচ্ছে আমি যদি ডিসিপ্লিন ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে নিজেকে মোটিভেট করো, আর কাজের মধ্যে নিজেকে মোটিভেট করবে কি করে, সেটা হচ্ছে নিজে একটা ঠিক করে নিতে হবে যে এই কাজটাই আমি করতে পারি, আর এই কাজগুলো আমি করতে, সেইগুলো আমি প্র্যাকটিস করে কবে লোকে গান শুনবে, তাই জন্য আমি যদি গানটাই প্র্যাকটিস করে দিই তাহলে কিন্তু ডিমোটিভেটেড হয়ে গেল। আমি জানি যে আমার গান হয়তো লোকে 1 বছর বাদে শুনবে, কিন্তু আমার এই শেখাটা তো ব্যর্থ যাবে না, এইটা আমাকে বলতে হবে। আমার কোনো কাজ তো ব্যর্থ যাবে না। আমি যদি কোনো কিউমুলেটিভ কাজ করে রাখি, আমি সবসময়, তুমি খেয়াল করেছো যে আমি সবসময় স্পিচে বলি যে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস লিড টু গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস লিড টু গুড ক্যারেক্টার, এন্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। সো থট প্রসেসটাকে করতে হবে যে আগামী দিনে, সত্যি তো আমারও তো খারাপ লাগছে, আমার খারাপ লাগছে না যে আমি বুঝতেই পারছি না কবে এটা নর্মাল লাইফ আসবে, কিন্তু সেইভাবে যদি প্রত্যেকটা দিন কাটিয়ে দিই তাহলে যখন আসবে তো এমন তো হবে না যে আদি অনন্তকাল এইটাই চলবে, আমরা সবাই এতে মরে যাবো। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেছে, আমি একটু কমপ্লিট করি। আদি অনন্তকাল কিন্তু আমরা এরকম এটা ভুগবো না, আদি অনন্তকাল আমরা সবাই মরে যাবো না এই করোনাতে, দ্যাটস ফর শিওর। আমরা সেই দিনে চলে এসেছি যেখানে অ্যান্টিডোট বেরোবেই। সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে যে মেবি 2 months, মেবি 4 months, মেবি 6 months, দিস উইল বি ওভার। তার জন্য নিজের যে অস্ত্রগুলো শান দিতে হবে, সেটাই মোটিভেশন। আমাকে বিশ্বাস, মানে একটা বলে কি যে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিবেদন করে দেয়া, যে মানে মা কিংবা বাবা মানে কিংবা গুরুদেব, আমি তো কিছু জানি না, আমি এইটাই জানি, আমি করছি, আমি জানো এইটা দিয়ে সাকসেসফুল হয়ে। তোমার যে চিত্র নির্মাতা, হি হ্যাজ ডান এট আ ফিল্ম উইথ সো মাচ অফ কস্ট, ভেঙে পড়ার কথা যে কি হবে, but he is so positive, he is looking forward for the time when Europe and America is going to open up, and then so you have to hold back till the time you get the market, so that and one who can survive this challenge will succeed, that's for sure. একদম। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন তোমাকে করব, মানুষের তো পারচেজিং পাওয়ারও কমছে, কত বড় থ্রেট হিসাবে দেখছো তুমি এটাকে? পারচেজিং পাওয়ার তো ভীষণ বড়। শোনো, ইন্ডিয়া না কিছুদিন আগে 2 ট্রিলিয়ন মানে ফার্স্ট 10 ইকোনমির মধ্যে ঢুকেছিল, বিকজ ইট পাস দ্য $2 ট্রিলিয়ন ইকোনমি, ঠিক আছে? $2 ট্রিলিয়ন, যেখানে আমেরিকা কিন্তু প্রায় $15 ট্রিলিয়ন ইকোনমি, ঠিক আছে? এই $2 ট্রিলিয়ন ইকোনমিতে ঢুকেছিল বলেই কিন্তু আমেরিকা $15 ট্রিলিয়ন ইকোনমি ছিল বলেই আমেরিকার অনেক সময় লেগেছে ভাবতে যে আমরা লকডাউন করব, তার কারণ ওর ক্ষতিটা অনেক বেশি ছিল। আমাদের ডক্টর কুণাল সরকারকে কোট করে বলছি, উনি বলেছিলেন, যা বলেছিলেন কথায় কথা, মানে একদম এই কথাটা বলেননি, কিন্তু যেটা যার সারমর্ম ধারা যে ল্যাংটার নেই বাদ পড়ার ভাব। সুতরাং হচ্ছে আমরা কিন্তু অনেক, তাই জন্য কিন্তু আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। আজকে আমেরিকায় বোধহয় 70,000 ক্রস করে যাচ্ছে মৃতের লেন, আর এফেক্টেড তো 12 লাখ, সেখানে আমাদের বোধহয় 45,000, আর মৃত বোধহয় মানে, যদিও ওদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের থেকে অনেক ভালো, 10 টাইমস বেটার, 10 টাইমস অনেক বেটার, অনেক। সেখানে এই যে আমরা যে হিটটা খেলাম, it will take years, মানে maybe 2 to 3 years to recover. এইটা is not, this is আমরা তো, আমাদের তো সত্যি রিজার্ভ মানি এত নেই যে পাম্পিং করে দেবো ফান্ড এবং চলে দেবো। আমাদের কোনো প্রজেক্ট নেই, বড় প্রজেক্ট নেই, স্টিল প্লান্ট নেই, পাওয়ার প্লান্ট নেই, সিমেন্ট প্লান্ট নেই, রোডস এর প্রজেক্ট নেই, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেই, কোনো মানে, আর এবং আমাদের যে বেসিক ইন্ডাস্ট্রি যেটা দিয়ে ভারতবর্ষের এত নাম হয়েছিল, সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু হ্যাভ আ হিট। তার কারণ H1B ভিসা, তুমি দেখেছো যে H1B ভিসা ট্রাম্প সাহেব 2 মাসের জন্য স্টল করে দিয়েছেন, কবে সেটা খুলবেন 2 মাসের পরে, বিকজ দিস ইজ হিজ ইলেকশন ইয়ার অলসো, হি হ্যাজ টু গেট দ্য কনফিডেন্স অফ হিজ পিপল। সো দ্যার লট অফ ইস্যুস, এবং এইটা কিন্তু একটা, আমার কাছে উত্তর নেই, আমার মনে হয় কারো কাছে উত্তর নেই যে হাউ দিস। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখনই একদম আমরা মানে দেয়ালে পিঠ থেকে গেলে তো ফিরে দাঁড়ানো ছাড়া কিছু থাকে না, আমাদের দেয়ালে পিঠ থেকে যেতে চলেছে, and we have to come out of this, we have to accept this. লাইফে কি যখন থেকে যায়, ওই যে ইরফান খানের সেই লাস্ট স্টেটমেন্টটা দেখেছো তো, যে জ্ঞান দিয়ে অনেক সহজ, কিন্তু যখন নিজের হয় তখন আর সেটা ওই লাইনকে লেমনেড করা যায়। এখন সেই কথাটা যে আমাদের লাইফ, উনি তো একটা অসুখ হয়েছিলেন, and he being a guy could understand যে ও আর রিকভার করতে হয়তো পারবে না, কেন he was educated enough to, কিন্তু হোপ এগেইনস্ট হোপ করে চালাচ্ছিল, তাই জন্য আর নিজেকেও মোটিভেট করতে পারছিল না। কিন্তু জীবন যতদিন থাকবে
ওই আমি আমার শোতে একটা কথা বলি সবসময় জয়ের পথে সঙ্গে সুজয়, যে অমিতাভ বচ্চনের বাবা হরবংশ রায় বচ্চন অমিতাভ বচ্চনকে বলেছিলেন যখন উনি কলকাতা খুব স্ট্রাগল করছেন, বলছে পিতাজি জীবন মে কুছ সংঘর্ষ হ্যায়, তো উনি উত্তর দিয়েছিলেন জব তক জীবন হ্যায় তব তক সংঘর্ষ হ্যায়। এবার হচ্ছে যতদিন জীবন না, জব তক জীবন হ্যায়, জব তক জীবন হ্যায় তব তক সংঘর্ষ, জীবনের পরে তো আর সংঘর্ষ কি থাকবে। এবার এইটা তো কারো একার সংঘর্ষ, এটা কালেকটিভ সংঘর্ষ, সবাইকে আমাদের লড়ে নিজেদের জায়গাটা। আমরা কিন্তু অনেক বছর পিছিয়ে গেলাম, এটা কিন্তু ঠিক। আমরা কিন্তু অনেক বছর। আমি একটা পয়েন্ট তোমাকে জিজ্ঞাসা করব ইরফান খানের কথাটাতেই, যে এই যে মানুষরা তাও বেরোচ্ছে রাস্তার মধ্যে, ভিড় হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না, যা পারছে তাই করছে, আজকে যারা এটা এত কিছু শোনার পরেও, আমি এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি বা তোমরা করছো, তোমরা নিজেরা লকডাউন মেনটেন করছো, অবশ্যই আমি বিশ্বাস করব, আমি ভারতীয় যারা আছে মানুষ আছে প্রত্যেকে কিন্তু মেনটেন করছে। আজকে ভারতে কিন্তু পপুলেশন 130 কোটি, হুইচ ইজ আ হিউজ পপুলেশন, সেখানে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, তাও সবাই করছে। কিন্তু যারা করছে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে সুজয়তা? না, আমি তো সবসময় বলবো যে প্রাণের চেয়ে মানে মানুষের জীবন হচ্ছে প্রাইসলেস, বুঝতে পারলো তো? একটা কথা হচ্ছে প্রাইসলেস, এর কোনো দাম হয় না। এবং আমি তাই জন্য বলি আমাদের প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, যা করেছেন একদম ঠিক করেছেন। না সত্যি হয়তো এরপরে হয়তো করোনায় মারা যাবে না, দারিদ্রে মারা যাবে, কিন্তু করোনায় মারা যাওয়ার আগে, আমাদের দারিদ্রে আসার আগে আমাদের এই ছাড়া তো কিছু করার ছিল না। এবং সোশ্যাল ডিস্টেন্সিং মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় গিয়ে করে বলেছেন, এর চেয়ে বেশি কি করবেন? সোশ্যাল মিডিয়ায় বলেছেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। যারা করছে না তারা নিজেদের তো ক্ষতি করছেন, তারা সমষ্টির ক্ষতি করছেন। তার কারণ একজন লোক 400 লোককে করতে পারে। এবং আমি হতবাক হয়ে যাচ্ছি যখন এরকম দিচ্ছি, মানে এরকম ক্যালেসনেস দেখছি, ক্যালেসনেস বলবো এটা খুব। তার কারণ নিজের একটা হলো, আমার নিজের হলো, আমি বুঝে নেব সেটা, তবু তার জীবনের উপরও তার কিন্তু দাবি নেই। কিন্তু আজকে সমষ্টির যখন ক্ষতি হচ্ছে তখন কিন্তু আনপার্ডনেবল। এবার আবার বলবো, হাত জোর করে বলবো, ঘরে থাকুন, স্টে সেফ, স্টে হোম, এবং সমাজকে রিকভার করতে দিন, দেন দেয়ার উইল বি টাইম। আবার বলছি, ইনফাইনাইট নাম্বার অফ ডেজ এটা চলতে পারে না। এবং আমি দৃঢ় বিশ্বাসী যে উই শ্যাল ওভারকাম, মানে বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।